বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় প্রসঙ্গে আরও আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম, ব্রাজিলের মতো এত বড় একটা দল পরপর ৬টা বিশ্বকাপে এসে হোঁচট খেল এবং প্রত্যেকটা বিশ্বকাপেই যেটা আমরা দেখছি তারা ইউরোপের দলগুলোর কাছে হারছে এবং তারা আনচেলত্তির মতো এত বড় মাপের একজন কোচকে নিয়ে এসেছিল এবারের হেক্সা মিশন কমপ্লিট করার জন্য। আনচেলত্তি কিন্তু প্রথা ভেঙে এসেছে বলতে গেলে। শুরুতে আমি যদি একটু ব্রাজিলের যদি কথা বলি, ২০০৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই যে লম্বা ২০ বছরের একটা লম্বা গ্যাপ, এই সময়ের মধ্যে কিন্তু ব্রাজিল কখনোই আসলে নিজেদের দেশের বাইরের কোচ কখনো আসলে তারা নিয়োগ দেয়নি। এই প্রথম যে তাদের যদি আপনি যদি স্ট্যাটটা যদি আমি একটু দেখাই, যদি এই স্ট্যাটে যদি আমরা যদি দেখি যে ব্রাজিল ২০০৬ সালে যখন কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারে, এরপর দক্ষিণ আফ্রিকার যে বিশ্বকাপটা হয়েছিল সেখানে নেদারল্যান্ডস, প্রতিটা আপনি যদি প্রতিপক্ষ দল দেখবেন সবগুলো কিন্তু ইউরোপিয়ান প্রতিপক্ষ। গ্রুপ পর্বে ব্রাজিল কিন্তু আপনার ইউরোপিয়ান প্রতিপক্ষকে কিন্তু ঠিকই হারিয়ে আসে, কিন্তু নকআউট পর্বে গেলে কেউ একটা ব্রাজিলের যে ইউরোপিয়ান যে জুজুটা সেটা কাজ শুরু করে এবং সেখানে আসলে ব্রাজিল আসলে হেরে বসে এবং সেইটা আসলে ২০২৬ সালেও ব্রাজিলের সেই রেকর্ডটা রয়ে গেছে এবং সেই কারণে হয়তো সিবিএফ ভেবেছিল যে একজন ইউরোপিয়ান যে মাস্টার মাইন্ড, ইউরোপিয়ান ফুটবল বোঝেন যিনি, ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে তারা নিয়োগ দিয়েছিল এবং তারা হয়তো ভেবেছিল যে কার্লো আনচেলত্তি হয়তো ব্রাজিলকে এই যে ইউরোপের যে জুজুটা সেখান থেকে আসলে তুলে আনবেন বা রক্ষা করবেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত কোথায় ছিল বলে আপনি মনে করেন? আসলে এই যে নরওয়ের বিপক্ষে যে ম্যাচটা, ব্রাজিল কিন্তু আসলে ব্রাজিলের বেশিরভাগ দর্শক কিন্তু আসলে এই যে বিশ্বকাপ এই টিমটা নিয়ে কিন্তু খুব একটা আশাবাদী ছিল না। যদিও গ্রুপ পর্বে ব্রাজিল ভালো করার কারণে কিন্তু আসলে তারা স্বপ্ন দেখা শুরু করে, তাদের দীর্ঘদিনের যে একটা আকাঙ্ক্ষা হেক্সা মিশন হেক্সা, সেটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। তবে শেষ পর্যন্ত কিন্তু আসলে ব্রাজিলের যেই ট্যাকটিক্স কিংবা ফুটবলারদের মনোযোগের ঘাটতি বলা যেতে পারে। আসলে আমরা যখন দেখেছি আসলে ম্যাচের যে আপনি যখন 1-to-1 সুযোগগুলো মিস করবেন এবং আপনার সহজ সুযোগ এবং নিশ্চিত যে সুযোগগুলো সেগুলো যখন আপনি মিস করবেন তখন কিন্তু আপনাকে খেসারত দিতে হবে এবং সেই খেসারতটা কিন্তু আসলে ব্রাজিল দিয়েছে। আমরা যদি বলি এনরিকের যে মিসটা একদম 1-to-1 পজিশনে মিস করেছিল এবং কি বুনো গিমেরেসের যে পেনাল্টি শুট আউটটার কথা, সেটা নিয়েও আমাদের একটা স্ট্যাট আছে যেখানে আমরা দেখছি যে আসলে এই যে পেনাল্টিটা, এই ম্যাচের পেনাল্টিটা কেন আসলে ভিনিসিয়াস জুনিয়র, যিনি আসলে ব্রাজিলের এই মুহূর্তে মেইন ম্যান ধরা হয়, তাকে ভিনি কেন এই পেনাল্টিটা না নিয়ে কেন আসলে ব্রুনো গিমারেসকে দেওয়া হলো, সেখানে কোচ কার্লো আনচেলত্তি ব্যাখ্যা দিয়েছেন। আমরা প্যাকেজে দেখছিলাম আসলে আমরা যদি দেখি ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিলের হয়ে 3টি পেনাল্টি নিয়েছেন এখন পর্যন্ত, যেখানে তার মাত্র 1টি গোল করেছেন, বাকি যে 2টি গোল সেটি কিন্তু আসলে দুটো মিস করেছেন। ওনার ব্রাজিলের জার্সি গায়ে প্রথম পেনাল্টি ছিল। হ্যাঁ, ব্রুনো গিমারেসের ব্রাজিলের জার্সি গায়ে এটি প্রথম পেনাল্টি এবং প্রথম পেনাল্টিতে ব্রাজিল আসলে পেনাল্টি গতবারের যে ক্রোয়েশিয়ার বিপক্ষে গত আসরের যে হারটা, সেটা কিন্তু টাই ব্রেকার এই পেনাল্টির কারণে হেরেছিল। ব্রাজিলের সমর্থকরা বলছে যখন আসলে গিমারেস ভিনির হাত থেকে বলটা নিয়ে নিল তখনই আসলে ম্যাচটা চলে যায়। হ্যাঁ, অবশ্যই সেখান থেকে আসলে তারপরেও কিন্তু সেখান থেকে ম্যাচটা ব্রাজিল হয়তো অর্ধেক হেরে গিয়েছে, তারপরেও কিন্তু ব্রাজিলের হাতে সুযোগ ছিল। আমরা যদি দেখি বল পজিশন যদি আপনি যদি দেখেন তাহলে বল পজিশন কিন্তু ব্রাজিলের ইয়াতে ছিল না, কিন্তু আক্রমণের যদি ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণের সুযোগ তৈরি করেছিল এবং খুব ইজিলি কয়েকটি চান্স ক্রিয়েট করেছিল, যেগুলো তারা আসলে কনভার্ট করতে পারে না। দ্যাটস ওয়াই তারা আসলে এই ম্যাচটা বের করে আনতে পারেনি। তাহলে কি এখানে ব্রাজিল বেশি খারাপ খেলেছে নাকি নরওয়ের খেলা বেশি ভালো ছিল? নরওয়ের যেই প্ল্যানটা নিয়ে এগিয়েছে সেটা কিন্তু তারা আসলে মাঠে ইমপ্লিমেন্ট করেছে, তারা বাস্তবায়িত করেছে মাঠে। আমরা পুরো ম্যাচ জুড়ে আর্লিং হল্যান্ড বা নরওয়েকে খুব একটা আক্রমণ করতে দেখিনি, কিন্তু তারা 2-3টে আক্রমণের সুযোগ পেয়েছে এবং 2-3টাতেই তারা কিন্তু আসলে সাকসেস হয়েছে এবং সেখানে আসলে ব্রাজিলের ডিফেন্ডারদেরকে একটা বড় দায় দিতে হবে, কারণ আপনি যখন ব্রাজিলের মতো একটা টিমে খেলেন তখন আপনার ডিফেন্সিভ কিংবা গোলকিপিং যে ওয়ার্কগুলো সেগুলো কিন্তু আসলে ভালোভাবে আপনাকে কাজ করতে হবে, কিন্তু আসলে সেখানে পুরোপুরি ব্যর্থ আসলে ব্রাজিলের ডিফেন্স লাইন। এদিকে আমরা দেখতে পারলাম যে নেইমারের মতো একজন প্লেয়ারের আজকে বিদায় হয়ে গেল। তিনি কিন্তু শেষে নেমে একটা পেনাল্টিতে গোলও করেছেন, তার শেষটা কিন্তু আরো সুন্দর হতে পারত। আসলে নেইমার আসলে এই মুহূর্তে বা আপনি যদি বিগত কয়েক বছরের দিকে তাকান, সবচেয়ে ট্যালেন্ট যে ফুটবলার, তাকে নিয়ে একটা বাক্য খুবই ফেমাস, তাকে নিয়ে বলা হয় যে ফুটবল ঈশ্বর সবচেয়ে বেশি ট্যালেন্ট হয়তো ভুল পায়ে দিয়ে দিয়েছেন। সেটা হয়তো নেইমারকে দেখলে আসলে নেইমারের যে ক্যারিয়ারের যে বিষয়গুলো সেগুলো দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে
চারটি বিশ্বকাপ খেলেছেন এখন পর্যন্ত, একটি তো তিনি আসলে দলকে হায়েস্ট সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন, এর পর্যন্ত কিন্তু আসলে তিনি নিতে পারেন, এবং কি তার নামের পাশে কিন্তু কোনো কোপা আমেরিকার যে ট্রফি সেটাও কিন্তু নেই। বলতে গেলে পুরাটাই আসলে ব্যাড লাক, এবং কি ইনজুরিটা তার জীবনের সবচেয়ে বড় কাল হয়েছে। 2014 সালে যখন কলম্বিয়ার বিপক্ষে যে ম্যাচটা, যে তিনি তার মেরুদণ্ডে যে ইনজুরিটা শুরু হয়, সেখান থেকে তার আসলে ডাউনফল শুরু, এবং ইনজুরির যে সমস্যাটা সেখান থেকে শুরু হয়। এরপরে আমরা দেখেছি যে যখন পিএসজিতে গিয়েছে বেশিরভাগ সময় তিনি ডাগ আউটে বসেছিলেন। তারপরেও ব্রাজিলের যে একটা কাকা যাওয়ার পরে যে একজন স্টার বয় বা পোস্টার বয় ব্রাজিলের ফুটবলের দরকার ছিল, নেইমার সেটা পূরণ করেছে, বাট ট্রফি নিতে পারেনি। আশা করছি আগামী বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশনটা কমপ্লিট হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন ফাহিম ইসলাম।